প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে লম্ববৃত্তাকার চোঙ এই অধ্যায়টার অর্থাৎ চ্যাপ্টার 8 এই অধ্যায়ের পার্ট 3 ভিডিওটা করব। পার্ট 3 ভিডিওতে আমার 11 থেকে 11, 12, 13, 14 এই 4টে অঙ্ক থাকবে। আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 10 পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমরা সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, বা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি তার সমাধান করার চেষ্টা করব। আর যারা দেখোনি এখনো, আজকে তাদেরকে আমি বলছি তোমরা সেই ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো খুব সহজেই তোমরা শিখতে পারবে। তো আজকে আমি 11 দাগের অঙ্ক দিয়ে শুরু করছি। প্রথমে আমাদেরকে 11 দাগের অঙ্কটা পড়ে নিতে হবে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনিটগুলো, এককগুলো মিটার আছে এবং সেন্টিমিটার আছে। আর যেহেতু ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমি মিটারে না করে ওগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করি। প্রথমত 9 মিটার উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক, ঠিক আছে, ট্যাঙ্ক তাদের 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক, ঠিক আছে, ট্যাঙ্ক। ওকে, তাহলে 9 মিটার সমান সমান আমরা লিখতে পারি মিটার ডেসি সেন্টি 900 সেমি। 9 মিটার সমান আমরা লিখলাম 900 সেন্টিমিটার। আর পাইপ, যে পাইপ দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই পাইপের ব্যাস কত? পাইপটির ব্যাস 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান সমান 6/2 সেমি সমান সমান 3 সেমি হলো। এইবার পাইপটা আমরা জানি, পাইপ দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জলটা বেরোয়, বা 1 মিনিটে যত মিটার বেগে জলটা বেরোয়, সেটাই হচ্ছে পাইপের দৈর্ঘ্য। তাহলে পাইপের দৈর্ঘ্য মিন্স উচ্চতা, দৈর্ঘ্য সমান সমান 225 মিটার। ঠিক আছে, 225 মিটার। এটাকে সেন্টিমিটারে প্রকাশ করলে কত হবে? 225 আর 2 শূন্য এখানে বসে যাবে, আর এটা হলো সেমি। ওকে, সেমি। আচ্ছা, ট্যাঙ্কের আয়তন কত হবে? আয়তন, আচ্ছা, ট্যাঙ্কের আয়তন বের করার আগে ট্যাঙ্কের উচ্চতা আমরা জানি না। ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে 9 মিটার, ঠিক আছে, এবং ট্যাঙ্কের ব্যাসটা আমি জানি না, তাহলে ট্যাঙ্কের ব্যাস আমাকে ধরে নিতে হবে। আচ্ছা, ট্যাঙ্কের উচ্চতা 9 মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্কের উচ্চতাটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করেছি। এখানে আমি লিখে দিচ্ছি, ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান সমান আর সেমি, ঠিক আছে, আর সেমি, ঠিক আছে। তাহলে ট্যাঙ্কের আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ, যেখানে পাই এর মান আমি বসাচ্ছি না, আর এর মান আমি জানি না, আর এইচ এর মান আমরা জানি 900। তাহলে এখানে হলো ঘন সেমি। ওকে, আবার পাইপের আয়তন কি হবে? এক্ষেত্রেও পাই
আর স্কোয়ার এইচ। তা এখানে পাই বসে গেল। পাইপের ব্যাসার্ধ কত ছিল? 3 সেমি। 3 স্কোয়ার। এইচ এর মান কত? 2250 ঘন সেমি। ওকে, এইবার 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 900 সমান সমান 36। 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তারপরে পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 22500। ঠিক আছে, এইবার আমরা এটা কি করব? কাটাকাটি করব। দেখি কি আসে এখানে। প্রথমে পাই এদিকে কেটে দিলাম। তাহলে আর স্কোয়ার সমান লিখতে পারি 36 ইন্টু 3 স্কোয়ার মানে 9225 দুটো 0 বাই 99। 0 কেটে গেল, আর এই 99 কেটে গেল। বা আর সমান সমান আমরা লিখতে পারি √36 ইন্টু 225। বা আর সমান সমান কত হবে? 6 ইন্টু 15। 6 ইন্টু 15। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান 90। তাহলে পাইপের না, এখানটা হবে তোমার ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান সমান 90 সেমি। তাহলে ব্যাস, আমাকে ব্যাস চেয়েছে। ব্যাস সমান সমান 90 ইন্টু 2 সেমি সমান সমান 180 সেমি। ঠিক আছে, তাহলে আমরা পাইপের লম্ববৃত্তাকার চোঙের অঙ্কের যে 11 দাগের যে অঙ্ক, সেটার মধ্যে পাইপের ব্যাস পেয়ে গেলাম 180 সেন্টিমিটার। ঠিক আছে, বা সেমি। ওকে, এবার আমরা 12 দাগের অঙ্ক যাব। এই অঙ্কটা 11। এবার আমরা 12 দাগের অঙ্ক যাব। এই অঙ্কটা 11 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেকবারই পরীক্ষায় পড়ে বা পরীক্ষায় পড়তে দেখা গেছে। অতএব এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নিয়ে তারপর প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই দীর্ঘদিন মনে রাখতে পারবে। ঠিক আছে, এবার আমরা আসছি 12 দাগের অঙ্ক। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ সেমি। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা বের করি। ঠিক আছে, তাহলে প্রথমত আমাকে দেখতে হবে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এত। কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখি কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল। কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। আছে। এবার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? মানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল সূত্রানুসারে কি হয়? পাই আর 2 আর এইচ, যেখানে আর সমান সমান ব্যাসার্ধ, এইচ সমান সমান উচ্চতা। ঠিক আছে, এটা আমরা লিখে রেখে দিলাম। তাহলে আমরা বলতে পারি 2 আর এইচ, 2 সমান সমান 440, তাই তো? তাহলে এখানে আর এর মানও জানা নেই, এইচ এর মানও জানা নেই। তাহলে আমি এখানে লিখে রাখছি আর এইচ সমান সমান
440, এই 2টা নিচে আসলো, পাই এর মান 22/7, এখানে 22 বসলো, 7টা উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে 220, আর 22 দিয়ে কাটলে এটা হবে 10, বা আর এইচ সমান সমান 70। আর এইচ সমান সমান 70। আবার এখানে বলেছে দেখো যে কাঠের ওজন এত কিগ্রা, গুড়ির, আচ্ছা গুড়ির ওজনটা কত, কাঠের গুড়ির ওজন 9.24 কুইন্টাল, সমান সমান, আমরা কুইন্টালকে কি করি 100 দিয়ে গুণ করলে কেজি বেরোয়, তাই 100 দিয়ে গুণ করলে দশমিক দুটো উঠে যাবে, এটা কেজি হয়ে গেল বা কিগ্রা। ঠিক আছে, এবার বলছি 1 ঘন সেমি কাঠের ওজন 1.5 কিগ্রা, অতএব কাঠের গুড়ির আয়তন কত হবে, 924 বাই 1.5 ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি হলো। এইবার আমি কাটাকাটি করি, তাহলে কি হবে, এটাকে কাটাকাটি করলে কি আসবে, এখানে দশমিক তুলে দিয়ে এখানে তুমি 10 লিখে দাও, 5 2 10, 5 3 15, 3 3 9, 0 3 8 24, সমান সমান 8 2 16, 6 হাতে 1 2 1 বসে গেল, 3 2 6 ঘন সেমি। ওকে, তাহলে যেহেতু কাঠের গুড়ির ব্যাসার্ধ আমরা লিখে রেখেছি আর এবং উচ্চতা এইচ, তাহলে সেই অনুযায়ী কাঠের গুড়ির আয়তন সূত্র আকারে লিখলে কি হয়, পাই আর স্কয়ার এইচ। ওকে, বা আমরা লিখতে পারি, না এখানে লিখি প্রশ্নানুসারে, এখানে লিখে দিচ্ছি প্রশ্নানুসারে, তো এখানে বর্গ ঘন একক। ওকে, তাহলে প্রশ্নানুসারে কি হবে, পাই আর স্কয়ার এইচ সমান সমান 616, বা পাই ইন্টু আর এইচ এর মান কত, 70, সমান সমান 616। দেখো আর এইচ এর মান এখানে 70 বেরিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে আর স্কয়ার এইচ মানে কি, আমি এখান থেকে একটা আর সরিয়ে নিলে আর এইচ থাকে, সেই আর এইচ এর মান 70 আমি বসিয়ে দিলাম, বা আর সমান সমান 616 বাই এখানে চলে আসবে 22, উপরে চলে গেল 7, আর নিচে চলে আসলো 70। ঠিক আছে, এইবার আমি কাটাকাটি করব। ঠিক আছে, এটাতে কেটে 10 করে দিলাম। ঠিক আছে, থাক পড়ে। এইবার এখানে ধরো তুমি 2 দিয়ে কাটছো, 2 3 6, 0 2 8 16, তাহলে 11 দিয়ে 22, তাহলে এখানে 11 দিয়ে 22, 11 8 88, তাহলে আর সমান সমান কি হবে, বা আর সমান সমান 2.8, আর সমান সমান 2.8। আমাকে কাঠের গুড়ির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমি এখানটা লিখতে পারি কাঠের গুড়ির ব্যাসার্ধ 2.8 সেমি, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2.8 ইন্টু 2 সমান সমান 5.6 সেমি হলো। এইবার আমরা এখান থেকে কি বের করব, উচ্চতা বের করব। আমরা জানি কি আর এইচ সমান সমান 70। ওকে, বা এইচ এর মান কত বেরিয়েছে, এখানে আর এর মান বেরিয়েছে 2.8, 2.8 ইন্টু এইচ সমান সমান 70, और এইচ সমান সমান 70 বাই 2.8, দশমিক তুলে এখানে 10 বসালাম, 7 10 70, 7 4 28, 2 2 4, 2 5 10, এখানে 5, বা এইচ সমান সমান 25। তাহলে
কাঠের গুঁড়ির উচ্চতা 25 সেমি। ওকে, তাহলে আমরা কাঠের গুঁড়ির উচ্চতা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। তাহলে আমার 12 দাগের অঙ্ক কমপ্লিট হলো। 12 দাগের অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় পড়ে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসবো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক কি বলছে? 13 দাগের অঙ্ক বলেছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের, এখানে নিয়ে নিই বইটা, দুই মুখ খোলা একটা লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য 147 মিটার এবং প্রতি বর্গ সেমি 2.2 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ পড়বে? ঠিক আছে, প্রথমত আমাকে এগুলো সব লিখে নিতে হবে যে দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির ব্যাসের দৈর্ঘ্য, দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার লোহার পাইপের বহির ব্যাস, লিখি বহির ব্যাস, আমি ধরে নিলাম বহির ব্যাস R1, বহির ব্যাসার্ধ R1 সমান সমান কি হবে? 30/2 সেমি সমান সমান 15 সেমি, 30/15। আবার একই রকম ভাবে দুই মুখ খোলা লম্বা বৃত্তাকার লোহার পাইপের অন্তর ব্যাসার্ধ কত হবে? অন্তর ব্যাস এখানে বলে দেওয়া আছে 26 সেমি, তাহলে 26/2 সেমি সমান সমান 13 সেমি, 26/2 সমান সমান 13 সেমি। আবার এটা গেল। এবার বলছে ওই পাইপের দৈর্ঘ্য, দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার লোহার পাইপের দৈর্ঘ্য সমান সমান কি লেখা আছে? 14.7 মিটার। মিটার থেকে সেন্টিমিটার ডেসিমিটারে যেতে হবে। এখানে জিজ্ঞেস করেছে প্রতি বর্গ ডেসিমিটার, ডেসিমিটারে গেলে কত হবে? 147 মিটার। আচ্ছা, এই যে মিটারটা সেন্টিমিটারে আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি 1.5 ডেসিমি, আর লিখতে পারি 1.3 ডেসিমি, কেননা সেন্টিমিটার থেকে ডেসিমিটার দিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা সবগুলোই ডেসিমিটারে পেলাম। এটা একটা পরিমিতির সব থেকে বড় নিয়ম, যত রকমের একক থাকুক না কেন সবগুলোকে এক জাতীয় এককে পরিণত করে অঙ্ক করতে হয়। ঠিক আছে, এরপর আমরা এরপরে কি দেখব যে দুই মুখ খোলা এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার লোহার পাইপের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 2 × R1, অর্থাৎ বহির ব্যাসার্ধ প্লাস অন্তর ব্যাসার্ধ প্লাস ইন্টু উচ্চতা h প্লাস আবার 2 পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। আচ্ছা, এইবার আমি এখানে ফর্মুলা পরপর মানগুলো বসাই। কত আছে? প্রথমে আছে 2 পাই, 2 ইন্টু 22/7, R1 মান কত? 1.5 প্লাস
R2 মানে এখানে এটা R2 মানে কত 1.3 ইন্টু এইচ মানে কত 147 প্লাস আবার 2 ইন্টু পাই মানে 22 ইন্টু 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার। ওকে, এবার এখানে 2 ইন্টু 22 ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস 2 ইন্টু 22 এই পোর্শনটা 22 ইন্টু কত হবে 2 ইন্টু 25 মাইনাস 169 মানে এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার একবার লিখে আসি, এখানে 2 ইন্টু 22 গুণ এবং যোগ বিয়োগ সব দিকে খেয়াল রাখতে হবে, তবে এই ধরনের অঙ্কগুলোকে সঠিকভাবে করা যাবে। ইন্টু এটা মাইনাস করলে কত হবে 15 থেকে 9 গেলে 6, 11 থেকে 6 গেলে 5.56 থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখে নিতে হবে এবার বিয়োগটা 2.25 1.69। দেখো 15 থেকে 9 গেলে 6, এখানে 11 থেকে 6 গেলে 5, এখানে দশমিক বসে গেল। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এক কাজ করি, 2 কমন চলে যাবে, 2 কমন চলে যাবে, আর এখান থেকে 22 কমন যাবে। আচ্ছা, এখান থেকে 2.8 যদি আমি কমন নিই কি থাকবে, থাকছে এখানে 147, এই 2 চলে গেছে, 22 চলে গেছে, এর থেকে 2.8 চলে গেছে, তার মানে এখানে থাকবে 0.2। দেখো 0.2 এটাকে ভাগ করলে 8 দুগুণে 16 হাতে 1, 2 4 একে 5, দুটো পর 10। ঠিক আছে, তাহলে এইটা থাকছে। তাহলে এবার আমরা সমান সমান এটা কেটে দিই, এখানে যদি 10 তুলে দিই তাহলে এটা কাটলে এটা হবে 4। ওকে, তাহলে এবার এখানটা কি থাকছে, হলো, এইবার থাকছে 2 ইন্টু 22 ইন্টু 4/10, আর এখানে থাকবে এটা থাকছে, এটা ভগ্নাংশে যোগ করে দিই তাহলে কত হবে। আচ্ছা, এরকম তো লিখতে পারি 147.2, এই 2 তুলে দিয়ে এখানটা এসে যাবে 10। ওকে, তাহলে এখানে হয়ে গেল গুণ চিহ্ন। এইবার আমাকে ধীরে ধীরে কাটাকাটি করতে হবে। আচ্ছা, কাটাকাটির থেকে বরং বেটার হবে যদি আমি উপরের সংখ্যাগুলোকে গুণ করে ফেলি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে রাখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 8 দুগুণে 16, 1-এ 17, 176। এবার 176 আমরা কি করব না 1472কে 1676 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে 6 দিয়ে 12 দিয়ে হাতে 1, 6 7 42, 1 43, 3 হাতে আমার 4, 6 4 24, 4 88, 8 হাতে আমার 2, 6 6 2 8 হলো। 7 2 14, 4 হাতে আমার 1, 7 7 49, 1 50, হাতে আমার 5, 7 4 28, 5 33, 3 হাতে আমার 3, 7 7 3 10 হলো। আবার এখানটা একটা ঘর কমবে, 2 7 4 1, 2 7 8 10 জন হাতে 1, 7 7 10 18 19 9 হাতে 1, 5 2, তাহলে কত থাকছে 252907 দুটো দশমিক। এটা কি হবে, এটা হচ্ছে যে বর্গ সেমি, বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি, এখানেও লিখে দিই বর্গ ডেসিমি। এটা হচ্ছে ক্ষেত্রফল, কমা কমা এখানে কমা চলতে থাকবে। ঠিক আছে, ওকে, এইবার আমরা এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে জিজ্ঞেস করেছে
ওই পাইপটার সমগ্রতল প্রলোভ দিতে কত খরচ পড়বে প্রতি বর্গ ডেসিমিল 2.25 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানটা যদি আমি করি, আলকাতরার প্রলেপ দিতে কাতরার প্রলেপ দিতে খরচ হবে 2590.72 ইন্টু 2.25 ওকে। তাহলে এই গুণটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে, এটা গুণ করলে রাফে তোমরা বড় করে গুণটা করে নেবে, গুণ করলে দেখবে এই টাকাটি আসবে 5829.12 টাকা। এই টাকাটা খরচ হবে যদি এই দুটো এটার সঙ্গে তুমি এখানটা 2.25 দিয়ে গুণ করলে দেখতে পাবে। ঠিক আছে, ধীরে ধীরে গুণটা করবে, পরিমিতির অঙ্কের একটু গুণ বেশি বড়ই হয়। ঠিক আছে, এইবার আমরা চলে যাব 14 দাগের অঙ্ক। 14 দাগে কি অঙ্ক আছে? 14 দাগের অঙ্কে বলা আছে দুই মুখ খোলা লোহার বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 28 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। চোঙটি এত ঘন সেমি লোহা থাকলে বহির্ব্যাসের দৈর্ঘ্য কত? ধরে নিতে হবে বহির্ব্যাসের দৈর্ঘ্য, ধরি বহির্ব্যাসের দৈর্ঘ্য আর ডেসিমিটার। ওকে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ব্যাস সমান দেওয়া আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমি সমান, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে 2.3, মানে 4.6 কে 2 দিয়ে ডিভাইড করলে 2.3 ডেসিমিটার। 2.3 ডেসিমিটার তোমরা এখানে লিখেও নিতে পারো যে 4.6/2 সমান এইটা। ঠিক আছে, আমি একবারে সহজ ছোট ভাগ বলে একবারে লিখে দিলাম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা পারবে। উচ্চতা সমান দেওয়া আছে 2.8 মিটার, 2.8 মিটার সমান এটা কি হবে 28 ডেসিমিটার। 28 ডেসিমিটার। আয়তন কত লেখা আছে? আয়তন দেওয়া আছে 84.48 ঘন ডেসিমিটার। ওকে, এইবার আমরা বহির্ব্যাসের আয়তনের ফর্মুলা কি জানি? দুই মুখ খোলা চোঙের আয়তন কি হয়? আয়তন পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু h। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে পাই ইন্টু আর স্কয়ার, আমি যেহেতু এটাকে আর ধরেছি আর স্কয়ার, আর এটার মান দেওয়া আছে 2.3, তাহলে 2.3 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, উচ্চতা কত 28 সমান 84.48। ওকে, বা এবার আমরা লিখতে পারি আর স্কয়ার মাইনাস 2.3 হোল কিউব মানে 5.29, 23 এটাকে 23 ইন্টু করলে 529 হয়, এখানে দুটোর পর দশমিক বসে যাবে। ঠিক আছে, এবার এখানটা 84.48 বাই 22 এর সাথে 22 এখানে, 7 এখানে চলে যাবে, আর এখানে 28 থাকবে। ঠিক আছে,
এইবার আমি যদি কাটাকাটি করার আগে এখানে আমি এটা 100 লিখে দিলাম, ঠিক আছে। 7 4 28, ওকে। 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, ওকে। আর 22 দিয়ে কাটলে 22 96 হবে। 22 দিয়ে কাটলে 9 দুগুণে 8, 22 9 দুগুণে 18, হ্যাঁ 96 হবে। और আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস 5.29 সমান সমান, এখানে 100 আছে তাই আমি এগুলো লিখে দিলাম 0.96, ওকে। और এখানে লিখছি আর স্কোয়ার সমান সমান, এটা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, 5.29 প্লাস 0.96, और আর সমান সমান রুট ওভার 6.25, এটা যোগ করে দেখবে 6.25 হবে। और আর সমান সমান হবে 2.5, কারণ আমরা জানি 25 × 25 সমান সমান এত হয়। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে চোঙের দুই মুখ খোলা চোঙের ব্যাসার্ধ সমান সমান 2.5 ডেসিমিটার। তাহলে ব্যাস সমান সমান কি হবে? 2.5, আমরা জানি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়, ডেসিমি, ওকে, সমান সমান 5 ডেসিমিটার। তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 ডেসিমিটার, ওকে। তাহলে আমার 14 দাগের অঙ্কে কি চেয়েছিল? 14 দাগের অঙ্কে চেয়েছিল চোঙটির বহির্ব্যাস কত। তাহলে এই যেটা দুই মুখ খোলা চোঙের বহির্ব্যাসার্ধ লিখে দিই, এটা বহির ব্যাসার্ধ এটা, তাহলে এটা বহির্ব্যাস পেয়ে গেলাম, আমার উত্তর মিলে গেল, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি পরপর স্টেপ বাই স্টেপ করে গেছি। বড় গুণ কাটাকাটিগুলো তোমরা রাফে ভালোভাবে করবে, খুব খেয়াল রাখবে গুণ এবং কাটাকাটি যেন কোনোভাবেই ভুল না যায়, তাহলে কিন্তু অঙ্কের উত্তর আর মেলাতে পারবে না, তখন মাথাটাই ডিস্টার্ব হয়ে যাবে। অতএব পরিমিতির অঙ্কগুলো পরীক্ষার হলে করার সময় খুব ঠান্ডা মাথায় করতে হয়, যাতে যথেষ্ট সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলেই অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় যে বেল আইকনটা আসবে সেটা প্রেস করবে, তাহলে পরের ভিডিওটা তোমাদের ভিডিওর নোটিফিকেশনটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, ওকে।